নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। নিশাচরি কথায় আজকে আমরা আরেকটা গল্প নিয়ে চলে এসেছি, যেটা আশা করি শুনলে আপনাদের খুবই ভালো লাগবে। যেমন জানেন যে আমাদের চ্যানেলে সাধারণত ভৌতিক বা রহস্যময় গল্পই আমরা প্রস্তুত করি। সেরকমই আজকের গল্পটির নাম হচ্ছে অতনুর ডায়েরির শেষ নাইট শিফট। গল্প পাঠে আমি। তবে অবশ্যই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব না করে যাবেন না দয়া করে। গল্পটিকে অবশ্যই লাইক করবেন, কারণ সাবস্ক্রাইব লাইক করতে আপনাদের কোনো রকমের টাকা পে করার দরকার নেই, এটি সম্পূর্ণ বিনামূল্যে। তো চলুন সময় নষ্ট না করে শুরু হচ্ছে অতনুর ডায়েরি শেষ নাইট শিফট। আমি অতনু সেনগুপ্ত। আমার বাড়ি মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামে। আজ আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা যদি আমার নিজের সাথে না ঘটতো তাহলে হয়তো আমি বিশ্বাসও করতাম না। কলেজ শেষ হবার কয়েক মাস পর কলকাতার একটা আইটি কোম্পানিতে চাকরি পাই। বেতন মোটামুটি ভালোই ছিল। মাসের শেষে বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া খরচ বাবদ দিয়ে যা টাকা হাতে থাকতো তার বেশিরভাগটাই বাড়িতে পাঠিয়ে দিতাম। অফিসের একদম কাছেই একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে থাকতাম, তাই যাতায়াতের কোনো খরচ ছিল না। শুরুর কয়েক মাস সব কিছু বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু সমস্যাটা শুরু হলো হঠাৎ করেই। একদিন অফিস থেকে জানানো হলো এবার থেকে নাইট শিফট শুরু হবে। খবরটা শুনে বেশিরভাগ কর্মচারী আপত্তি জানালো। কেউ বলল আমার বাড়ি অনেক দূর, কেউ বলল রাতে কাজ করা সম্ভব নয়। কিন্তু আমার কিছু বলার ছিল না, কারণ সবাই জানতো আমি অফিসের সামনেই থাকি। শেষ পর্যন্ত ঠিক হলো আমি আর 5 জন মিলে 1 সপ্তাহ নাইট শিফট করব। রাত বাড়ার সাথে সাথে অফিসটা কেমন যেন অদ্ভুত নিস্তব্ধ হয়ে উঠত। দিনের বেলায় যেখানে মানুষের ভিড়, ফোনের আওয়াজ আর কিবোর্ডের শব্দে পুরো ফ্লোর গমগম করত, সেই জায়গাটাই রাতে যেন মৃত বাড়ির মতো লাগতো। তবু প্রথম রাতে তেমন কিছু ঘটেনি। শুধু রাত বাড়ার সাথে সাথে অফিসটা একটু অস্বস্তিকর লাগছিল ঠিকই, কিন্তু আমি সেসব গুরুত্ব দিইনি। কিন্তু দ্বিতীয় রাত থেকে সব বদলে যেতে শুরু করলো। রাত বাড়তেই পুরো বিল্ডিং নিস্তব্ধ হয়ে গেল। আমার কিছু কাজ বাকি ছিল, করতে করতে দেখি রাত 1:30 হয়ে গেছে। পুরো অফিস ফ্লোরে আমি একাই ছিলাম। দূরে শুধু এসির হালকা আওয়াজ আর মাঝে মাঝে সিপিইউ এর ফ্যান ঘোরার শব্দ। আমি কম্পিউটারের সামনে বসে কাজ করছিলাম। হঠাৎ পেছনের সারি থেকে খুব দ্রুত কিবোর্ড টাইপের একটা শব্দ ভেসে এলো। প্রথমে ভাবলাম হয়তো অন্য টিমের কেউ নাইট করছে, কিন্তু কয়েক সেকেন্ড পর মনে হলো এই সময় তো পুরো ফ্লোরে আমি ছাড়া তো আর কারোর থাকার কথা না। আর এই কথাটা মনে পড়ার সাথে সাথেই আমার বুকের রক্ত হিম হয়ে গেল। তাহলে কে? ধীরে ধীরে পেছনে তাকালাম। সব ডেস্ক ফাঁকা, একটাও মানুষ নেই, কিন্তু শব্দটা তখনও হচ্ছে। তারপর টাইপ করার শব্দটাও হঠাৎ থেমে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ফ্লোরটা আবার অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে উঠল। আমি ধীরে ধীরে চেয়ারে বসতে যাচ্ছিলাম, ঠিক তখনই হঠাৎ পুরো অফিসের আলো জ্বলতে নিভতে শুরু করলো। মুহূর্তের মধ্যে চারপাশটা কেমন যেন ভৌতিক হয়ে উঠল। কখনো পুরো ফ্লোরে আলোয় ভরে যাচ্ছে, আর পরের মুহূর্তে সব অন্ধকার। প্রথমে ভাবলাম হয়তো কেউ এসেছে, আমাকে একা দেখে ভয় দেখানোর চেষ্টা করছে। আমি জোর করে বলে উঠলাম, কে ওখানে? কিন্তু কোনো উত্তর পেলাম না। আলো তখনও স্থির হয়নি। আমার বুকের ভেতরটা ধক ধক করছিল। তবু সাহস করে ধীরে ধীরে সুইচ বোর্ডের দিকে এগোতে লাগলাম। কিন্তু সেখানে গিয়ে দেখি কেউ নেই। পাশেই একটা কনস্ট্রাকশনে কাজ চলছিল, তার আওয়াজ মাঝে মাঝে ভেসে আসছিল। তবুও যেন অফিসটায় অদ্ভুত ধরনের একটা নিস্তব্ধতা তাড়া করছে। চারপাশ পুরো ফাঁকা। ঠিক তখনই আলোটা আবার স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই হয়নি। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম, তারপর নিজেকে বোঝালাম হয়তো ইলেকট্রিকের কোনো সমস্যা ছিল। তারপর গিয়ে আবার নিজের ডেস্কে বসে পড়লাম। সেদিন রাতে আর তেমন কিছু ঘটেনি। পরদিন সকালে বাড়ি ফিরে সারাক্ষণ সেই ঘটনাগুলোই আমার মাথায় ঘুরছিল, কিন্তু দিনের আলোয় সব কিছু কেমন যেন অবাস্তব মনে হচ্ছিল। আমি নিজেকে বোঝাতে লাগলাম এসব হয়তো মনের ভুল। মানুষ অনেক সময় একা থাকলে কত কিছুই না কল্পনা করে। সব কিছু কি তার সত্যি হয়?
এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। সারাটা দিন ঘুমিয়েই কাটিয়ে দিলাম। হায় রে কপাল, যদি তখনই বুঝতে পারতাম পরের রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে, তাহলে হয়তো আজ এই ঘটনাটার সাক্ষী হতে হতো না। পরের দিন যথারীতি রাত 9টার দিকে অফিসে গেলাম। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছিল। অফিসের কাঁচের জানলায় বৃষ্টির ফোঁটা পড়ে টুপটাপ শব্দ হচ্ছিল। সেই দিন একটা জরুরি অনলাইন মিটিং ছিল। আমি নিজের ডেস্কে বসে ল্যাপটপে মিটিং জয়েন করলাম, কিন্তু পুরো সময়টা জুড়েই আগের রাতের ঘটনাগুলো আমার মাথায় ঘুরছিল। বারবার মনে হচ্ছিল যেন কেউ আমাকে লক্ষ্য করছে। মিটিং শেষ হতে প্রায় রাত 12টা বেজে গেল। ল্যাপটপে ক্যামেরা অফ করে চুপচাপ কিছুক্ষণ বসে রইলাম। পুরো ফ্লোর তখন ফাঁকা আর নিস্তব্ধ। ঠিক করলাম একটা সিগারেট খেয়ে আসি, হয়তো মাথাটা একটু হালকা হবে। অফিসের ব্যালকনিটা ছিল করিডোরের একদম শেষ মাথায়। রাতে জায়গাটা এমনিতেই খুব নির্জন লাগতো, তবু ধীরে ধীরে সেখানে গিয়ে দাঁড়ালাম। আমি সিগারেটে আগুন ধরিয়ে একটা লম্বা টান দিলাম। ঠিক তখনই কাঁচের দরজায় ওপাশে অফিস ফ্লোরের ভেতরে যেন কাউকে হেঁটে যেতে দেখলাম। একটা ছায়ামূর্তি হাঁটছিল খুব অদ্ভুতভাবে, ধীরে ধীরে, টেনে টেনে। আর করিডোরের আলো জ্বাললেই তাকে দেখা যাচ্ছিল, আবার আলো একটু কমলেই সে অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল। আমি কাঁচের দরজার কাছে এগিয়ে গেলাম। ভেতরে তাকাতেই বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। করিডোর পুরো ফাঁকা, কেউ নেই। তৎক্ষণাৎ সিগারেটটা ফেলে দিয়ে যে ডেস্কের দিকে হাঁটতে শুরু করলাম। আর তখনই আমি প্রথমবার তার স্বর শুনলাম। সে আমার নাম ধরে একটা আবেগ জড়ানো গলায় ডাকলো, অতনু, এই অতনু, এসো, আমার কাছে এসো। আমি সেখানেই জমে গেলাম। গলা শুকিয়ে কাঠ, কথা বলার শক্তিটুকুও নেই। মনে হলো কেউ যেন আমার পায়ের তলা থেকে মাটি সরিয়ে নিচ্ছে। আওয়াজটা ফ্লোরের মাঝখান থেকে আসছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার প্রতিধ্বনি যেন চারিদিক থেকে ঘিরে ধরছিল আমাকে। আমি চাইলেও চোখ ফেরাতে পারছিলাম না কাঁচের দরজা থেকে। ধীরে ধীরে অফিসের ভেতরে আবছা অন্ধকারে একটা অবয়ব স্পষ্ট হতে শুরু করলো। একটা একটা মেয়ে, পরনে একটা আধ পোড়া সাদা শার্ট আর কালো প্যান্ট। চুলগুলো মুখের ওপর অগোছালোভাবে ছড়ানো, আর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। সে অফিসের সারি সারি ডেস্কের মাঝখানে সরু পথ দিয়ে ধীরে ধীরে আমার দিকে হেঁটে আসছিল। তার হাঁটার ধরনটা বড় অদ্ভুত। মনে হচ্ছিল যেন তার পায়ের হাড়গুলো সব ভাঙা, শরীরটা অস্বাভাবিকভাবে দুলছে প্রতিটা পদক্ষেপে। কিন্তু সবচেয়ে ভয়ার্ত ছিল তার চোখ দুটো। অন্ধকারের মধ্যেও সেই চোখ দুটো যেন জল জল করছিল। কোনো মনি নেই, শুধু দুটো সাদা শূন্য গর্ত। সে আমার দিকেই তাকিয়েছিল, আর তার ঠোঁটের কোণে লেগেছিল একটা অদ্ভুত পৈশাচিক হাসি। অতনু, এসো, সে আবার ডাকলো। এবার গলাটা আরও কাছে, যেন ঠিক আমার কানের পাশেই কেউ ফিসফিস করছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। কাঁচের দরজায় একটা ধাক্কা দিয়ে আমি ছুটতে শুরু করলাম মেইন গেটের দিকে। কিন্তু মনে হচ্ছিল আমি একই জায়গায় দৌড়াচ্ছি, করিডোরটা যেন শেষই হচ্ছে না। আমার পেছনে ভেসে আসছে সেই ভাঙা পায়ের হাঁটার শব্দ, আর তার সাথে সেই কর্কশ হাসির আওয়াজ। অবশেষে আমি মেইন গেটের হ্যান্ডেলটা ধরলাম, লক করা। আমি পাগলের মতো হ্যান্ডেলটা ঘোরাতে লাগলাম, কিন্তু খুললো না। পিছনে তাকিয়ে দেখলাম মেয়েটা করিডোরের মোড়ে ঘুরে আমার দিকে আসছে। তার মুখটা এবার পুরোপুরি স্পষ্ট। সেটা মানুষের মুখ নয়, চামড়াগুলো ঝলসে গেছে, মাংসে পচন ধরেছে, একপাশের গালে গভীর ক্ষত, সেখান থেকে রক্ত ঝরছে। আর তার সেই শূন্য সাদা চোখ দুটো দিয়ে যেন সে আমার দিকেই তাকিয়ে হাসছে। কোথায় যাবে অতনু? কেউ তোমাকে
আমাকে বাঁচাতে পারবে না। তার গলাটা এখন একটা আর্তনাদের মতো শোনাচ্ছিল। আমিও এই অফিসেই কাজ করতাম জানো। একদিন রাতে আগুন লাগলো, কেউ আসেনি বাঁচাতে, সবাই পালিয়ে গেল আমাকে একা রেখে। সে আমার আরো কাছে চলে এসেছে। তার গায়ের থেকে একটা পচা পোড়া গন্ধ আসছিল। আমি দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিলাম, ভয় আমার দম বন্ধ হয়ে আসছিল। এখন তুমিও আমার সাথেই থাকবে চিরকাল। যে তার হাতটা বাড়িয়ে দিল আমার দিকে। তার আঙুলগুলো ছিল দীর্ঘ, নখগুলো ধারালো আর কালো। আমার মনে হলো আমার শরীরটা অবশ হয়ে আসছে, আমি চাইলেও নড়তে পারছি না। সে ধীরে ধীরে তার হাতটা আমার বুকের কাছে নিয়ে এলো। আমি অনুভব করতে পারলাম তার আঙুলের শীতলতা। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। ঠিক তখনই হঠাৎ অফিসের মেন গেট খুলে গেল। নাইট গার্ড দাঁড়িয়ে আছে, হাতে টর্চ নিয়ে। স্যার, আপনি এখানে? আমি ছিটকে বাইরে বেরিয়ে এলাম। পেছনে তাকিয়ে দেখলাম করিডোরটা পুরো ফাঁকা, কেউ নেই। শুধু একটা পোড়া গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। পরদিন আমি আর অফিস যাইনি, চাকরিটাও ছেড়ে দিয়েছি। কিন্তু সেই রাতটার ঘটনা আমি কোনোদিনও ভুলতে পারবো না। সেই মেয়েটার মুখ আর সেই পোড়া চামড়া আর সেই শূন্য চোখ। আজও রাতে ঘুমাতে গেলে আমার কানে ভেসে আছে সেই আওয়াজ, অতনু এসো। আমি জানি সে এখনও সেই অফিসে আছে, আর কোনো এক রাতে অন্য কাউকে সে ডাকবে, অন্য কারোর জন্য অপেক্ষা করছে সে। শুনছিলেন অতনু ডায়েরি, শেষ নাইট শিফট। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি লাইক করে দেবেন, কারণ সাবস্ক্রাইব, লাইক বা কমেন্ট করতে কোনো কিছুতেই আপনাদের কোনো রকমের টাকা ব্যয় বা খরচ করার প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ বিনামূল্যে। শুধুমাত্র সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহ পাই আরও সুন্দর সুন্দর গল্প আপনাদের সামনে প্রস্তুত করার জন্য। তো চলুন, দেখা হবে অন্য কোনো গল্পে পরের শনিবার ঠিক রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশে চুরি কথা।